আমাদের এই বাংলায় কেউ কোনো দিন প্রপার সিনেম্যাটিক ইউনিভার্স মানে কমার্শিয়াল প্রপার সিনেম্যাটিক ইউনিভার্স কেউ ক্রিয়েট করতে পারেনি। তো যদি এবার তোমরা বলো যে সেইটা করার ক্ষমতা কার রয়েছে, তাহলে আমি একটা নাম সবার আগে এগিয়ে দিতে চাই। আমি বলছি না যে বাকি কারোর নেই, তবে এই লোকটা ওই অসাধ্য সাধনটাকে প্রথম শুরু করতে পারেন। ঠিক আছে, সেটার নামটা কি জানো? দ্য মেগাস্টার দেব। দ্য মেগাস্টার কেন বলছি? কারণ পরপর 11টা ছবি যে ব্লকবাস্টার দেয়, তার নামের পাশে দ্য মেগাস্টারটা বসা উচিত। এবং যার প্রায় এই জানুয়ারি এলে 20 বছর হয়ে যাবে ইন্ডাস্ট্রিতে, তাকে তো দ্য মেগাস্টার বলতে হয়। আর মেগাস্টারটা তো আমরা বলছি, মেগাস্টারটা তো দেব নিজের পাশে লাগাচ্ছেন না, মেগাস্টারটা বলছি আমরা, সাধারণ জনতা। এবার একটা বড় বক্তব্য হচ্ছে এই দেবদাকে নিয়ে, ভিডিও কিছুদিন একটু কম করা হচ্ছে বলে বক্তব্য আসছে। খাদানের সময় এই চ্যানেল কি করেছে, আমি কি করেছি তোমরা সবাই জানো। আমি পার্সোনালি দেবদার ফ্যান, সেটাও তোমরা সবাই জানো। ছোটোবেলা থেকে চোখ ফুটে থেকে দেবদার ফ্যান, সেটাও তোমরা সবাই জানো। তারপরে এগুলো আমি এক্সপেক্ট করি না, কারণ আমার যারা দর্শকবৃন্দরা রয়েছেন তারা আমাকে খুব ভালোবাসেন, আমি জানি। এবং যারা দেবদার ফ্যান্সরা দেবিয়ান্সরা রয়েছে, তারা কোনোদিন আমাকে ভুল বুঝবে না, এটা আমি সবসময় মনে করি। কারণ দেখো, আমার চ্যানেলটা একটা সিনেমার চ্যানেল, যার যখন সিনেমা আসবে তার সিনেমা নিয়ে আমি তখন পড়ে যাব। এটা তো চ্যানেলটা তো আমাকে চালাতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে, পরবর্তীকালে দেবদাস সিনেমা এলে দেবদাস সিনেমা নিয়ে তখন হিউজ আলোচনা হবে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। ধূমকেতু আসলে দেখতেই পাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রঘু ডাকাতের মারফত কি সত্যি সত্যি দেব সিনেম্যাটিক ইউনিভার্স শুরু হতে পারে? দেখো, আমি এখানে ধ্রুব ব্যানার্জির বলবো না, কারণ এটা মূলত যদি কারোর দম থাকে তাহলে সেটা ধ্রুব ব্যানার্জির থেকেও বেশি আমার মনে হয় দেবদার। কারণ একটা সিনেম্যাটিক ইউনিভার্স করার জন্যে একটা বিরাট কিছু তৈরি করতে হয়। অলরেডি তোমাদেরকে কিছু কথা বলি, রঘু ডাকাত অলরেডি সম্ভবত সিনেম্যাটিক ইউনিভার্স হচ্ছে কিনা জানি না, তবে সিকুয়েল ভ্যালুতে তো খেলছে। সিনেম্যাটিক ইউনিভার্সের ভিতরে কিন্তু রঘু ডাকাত ঢুকতে পারে, এবং রঘু ডাকাত ঢুকলে সেটা কিন্তু ভয়ঙ্কর একটা আকার ধারণ করবে। এবার তোমরা বলবে রঘু ডাকাত পিরিয়ড ফিল্ম সিনেম্যাটিক ইউনিভার্স হয়ে কী লাভ হবে, এই সেই হ্যানা ত্যানা এইগুলো বলবে। পিরিয়ড ফিল্ম আর কমার্শিয়াল সিনেমা দুটোর ভিতরে অনেক ফারাক আছে। আর একটা কমার্শিয়াল অ্যাকশন ছবি, এবং সেইটার ভিতরে একটা পিরিয়ডের তাচ্ছ রয়েছে। আর একটা পিরিয়ড ফিল্ম হচ্ছে বাঘা যতীন, যেখানে হয়তো পুরোপুরি আমরা ট্রু টু টেক্সট থাকছি, তাই তো। রঘু ডাকাত হচ্ছে RRR মতন একটা সিনেমা, যে একটা ট্রোপকে তুলে আনা হলো, দিয়ে তারপরে ফুল টু মানে সব কিছু বদলে দেওয়া হলো। রঘু ডাকাত নামটাই শুধু নেওয়া হয়েছে, বাকি সব কিছু অদল বদল করে দেওয়া হয়েছে, বুঝতেই পারছো। তো সেখানে গিয়ে দাঁড়িয়ে রঘু ডাকাত এই ছবিটা দিয়ে সিকুয়েল প্ল্যান করা হচ্ছে। তার একটা পরবর্তী পোর্শন মানে সিনেমার পার্ট 2 রঘু ডাকাত 2, এটার কিন্তু একটা পোর্শন শ্যুট করে রাখা হয়েছে। তো এখানে ধরে নিতেই পারো যে অনির্বাণ ভট্টাচার্যকেই তারা পরবর্তীকালে মানে কী বলবো, ভিলেন হিসেবে ট্রিট না করে অন্য কোনো বড় অ্যাক্টার কেউ করতে পারে। কারণ অনির্বাণ ভট্টাচার্যের সাথে সমস্যাটা হচ্ছে, টেকনিশিয়ানসদের একটা বড় সমস্যা চলছে আমাদের ইন্ডাস্ট্রিতে, তোমরা জানোই এটা সমস্যা, মানে সমস্যাটা তো বড় সমস্যা। রঘু ডাকাতের সময়ই কিন্তু তারা কোনো ঝামেলা করেনি শুধুমাত্র দেবের জন্য, কারণ ওই দেবদা আছে বলে। ওরা তো দেবদাকে তো সবাই খুব মানে, আমি এইরকমভাবে মানি, আমি দেবতার মতন মানি। যাই হোক, তো যারা মানে, যে কারণেই কিন্তু অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে কোনো ঝামেলা হয়নি। অনেকে বলতে পারে চুক্তি আগে করা হয়েছিল, ভাই যদি চুক্তি পরেও করা থাকতো তাহলে দেবদা যেখানে দাঁড়িয়ে আছে জাস্ট এরকমভাবে এসে দাঁড়াতো, সব শান্তি 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 হয়ে যেত। ঠিক আছে, তো এইটা হচ্ছে ব্যাপার। এবার পরবর্তীকালে অনির্বাণ ভট্টাচার্য ছেড়ে হয়তো অন্য কোনো আর্টিস্ট ঢুকতে পারে এখানে, হতে পারে সেটা যিশু সেনগুপ্ত, হতে পারে সেটা অন্য কেউ। এবার এখান থেকেই ধরো পরবর্তীকালে একটা করে সিনেমাটিক ইউনিভার্সের শুরুয়াতটা হতে পারে রঘু ডাকাত দিয়ে, এবং সেটা হয়তো এই দুর্গাপুজোতেই আমরা সারপ্রাইজ হিসেবে পেতে চলেছি। জানি না, আমি জাস্ট প্রেডিক্ট করছি। কারণ এই মানুষটাকে তুমি যদি বলো যে বাংলা সিনেমাতে, আমাদের এই বাংলা সিনেমাতে যেগুলো অসাধ্য সেগুলোকে সাধন করা যদি বলো কারুর দম থেকে থাকে, তাহলে সেটা একমাত্র দেব। তুমি বলো না, আজকে চাঁদে পাহাড়ের মতন সিনেমা যখন তৈরি হলো, তখন প্রডিউসার কেন দেবের নামটা মাথায় আনলো, অন্য কারুর নাম কেন মাথায় আনলো না? মানে ইন্ডাস্ট্রিতে তো তখন একা দেব ছিল না, আরও অনেকে ছিল, কেন শুধু আগেই দেবের নামটাই মাথায় এলো? কারণ জানে যে বক্স অফিস যদি কেউ দিতে পারে, আমার 20 কোটি টাকা যদি কেউ মানে তুলে দিতে পারে, মানে আমার ঘরে যদি কেউ টাকা এনে দিতে পারে, তাহলে সেটা দেব। আজকে গোলন্দাজ যখন বানাতে গেল, তখন তো এসবিএফের সাথে সম্পর্ক খারাপ, এটা ওটা সেটা নানান রকমের হচ্ছে, তখনও কেন দেবকেই ডাক পড়লো? কারণ জানে যে গোলন্দাজের মতন সিনেমা যদি আফটার কোভিড চালাতে হয়, তাহলে একমাত্র সেটা দেবই পারবে। এই হচ্ছে একটা বড় স্টারের ক্রাউড পুলিং। আর যারা জানে তারা জানে, আমরা যারা দেখেছি চোখের সামনে, আমরা রীতিমতো এই মোবাইল ক্যামেরা নিয়ে ছুটছি,
আমি এটা দেখেছি, বেঙ্গল ট্যুরের কথা বলছি, খাদানের বেঙ্গল ট্যুরের কথা বলছি, মালদায় ছুটছি কেন না, পিছনে লোক ধেয়ে আসছে, একদম ঝাঁপিয়ে গিলে নেবে আমাদেরকে, মানে একদম পুরো পিষে দিয়ে যাবে, কারণ দেবদা চাই তাদের, দেবদা তো বেরিয়ে গেছে। আমরা শিলিগুড়ির একটা ছোট ইনসিডেন্ট বলছি, শিলিগুড়িতে বাস পুরো এরকম মানে উল্টে যাওয়ার অবস্থা, এত লোক এসছে, আমার এই মোবাইলের মানে কর্ডটা পুরো ছিঁড়ে বেরিয়ে গেল, চোখের সামনে দেখছি ফাড়ছে কি না, ওই লোকটা ভাবছে বাসে রয়েছে, ওই মানুষটা ভাবছে বাসে রয়েছে, ওই দেবদা বাসে রয়েছে, ভাবছে আরে নেই রে ভাই, দেবতা তুল্য মানুষটা আমাদের এই বাসে নেই। এই জিনিসটা বোঝাতে পারছি না পাবলিককে, এই হচ্ছে পাবলিকের ক্রেজ, আমি দেখেছি সেটা চোখের সামনে। এই দৃশ্য যারা যারা চোখের সামনে দেখেছে, মানে খাদান যারা চোখের সামনে, খাদান বেঙ্গল ট্যুর যারা চোখের সামনে চাক্ষুষ দেখেছে, তারা দেবদার স্টারডাম তো ছেড়ে দাও, দেবদার মেগা স্টারডাম নিয়ে জাস্ট প্রশ্ন তোলা তো বাদ দাও, বলবে যে এই লোকটা আছে ভাই একমাত্র বলে বাংলা ইন্ডাস্ট্রি বেঁচে আছে, ঠিক আছে, যারা চোখের সামনে দেখেছে, বারবার বলছি। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি তোমাদেরকে একটা ক্লিয়ার কাট কথা বলতে চাই, যদি বাংলায় কেউ প্রথম 50 কোটি টাকার বক্স অফিস এনে থাকে, সেটা দেব কেন এনেছে, কিভাবে এনেছে, কারণ মানে প্রডিউসার বিশ্বাস করেছে, পাবলিক জানে যে এই মানুষটাকে দেখে পাবলিক হলে আসবে। তুমি শঙ্করের জায়গায় দেবকে সরিয়ে অন্য যে কাউকে বসিয়ে নাও, চলবে তো সিনেমাটা? আজকে যদি শঙ্করস নেক্সট অ্যাডভেঞ্চার হয় দেবদা ছাড়া, বানিয়ে দেখাক তো এসভিএফ, দেখবো কীরকম চলে। তো আজকের দিনে দাঁড়িয়ে এসব কথা বাদ দিলাম, আমি এক সাইডে রাখলাম। আমার যেটা মনে হয় যে আজকের দিনে দাঁড়িয়েও যখন রঘু ডাকাতের মতন বড় প্রজেক্ট হয়, সেটাও কিন্তু এসভিএফ দেবদার ঘাড়েই মাউন্ট করে, এটাও মানতে হবে। আর রঘু ডাকাত এতদিন হয়নি কেন জানো, এত বড় বাজেটের ছবি বলে, যে মার্কেট থেকে টাকা উঠবে কিনা, এই ওই সেই হ্যানা তানা এইসব বলে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে খাদান দেখিয়ে দিয়েছে, দেবদা আবার নিজেকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে যে চল যা বলে দে, বাপ আবার এসছে। এবং আজকে এই 8 প্যাকের যে দৃশ্যটা, এটা 2025 সালে যেভাবে দেবদা আবার নিয়ে এলেন, দর্শকের ভিতরে একটা নতুন মানে উদ্দীপনা, উন্মাদনা তৈরি করে দিলেন। এবং এই যে 8 প্যাক আনা, এটা দিয়েই কিন্তু মাস অডিয়েন্সকে আবার ট্যাপ করে ফেললেন, যে আচ্ছা যারা একটু মনে দ্বিধা রাখছিল যে মানে খাদানের মতন কমার্শিয়াল ছবি কি হবে রঘু ডাকাত, তাদেরকেও 8 প্যাক দেখিয়ে বললেন চল, খাদানে আমি 8 প্যাক নিয়ে আসিনি, খাদান আমার কামব্যাক সিনেমা ছিল মাস অবতারে, তারপরেও আমি আসিনি, তাহলে এই সিনেমাতে আমি 8 প্যাক নিয়ে আসছি, মানে ভাব যে কত বড় মাস সিনেমা হতে চলেছে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, এইগুলো ক্লিয়ার কাট আমি তোমাদেরকে বলে দিলাম। ইউনিভার্স যদি হয়, যদি কেউ বানাতে পারে, সেটা আমি যে বলছি না যে রঘু ডাকাত দিয়েই বানাতে হবে, কিন্তু যদি কেউ বানাতে পারে বাংলায় ইতিমধ্যে কারোর যদি দম থেকে থাকে, কারণ বক্স অফিসটা তো ম্যাটার না, ইউনিভার্স বানানো অত ইজি না, বক্স অফিস যার পক্ষে, তার পক্ষে কিন্তু গোটা ইন্ডাস্ট্রি, এটুকু জেনে রেখো। এবং যতদিন সে আরও বড় বক্স অফিস দিতে পারবে, ততদিন তাকে নিয়ে সবাই মাথায় তুলে নাচবে। এবং দেবদা এমন একজন সুপারস্টার, মেগাস্টার, যে আজ অবধি বক্স অফিসে ডাউনফল খুব দেখেনি, কেরিয়ারের একটা ফেজে শুধু দেখেছে, গোটা জীবনটায় তার যে মানে শুরুয়াতের কেরিয়ার, সেখানেও ফাটিয়ে মানে একটার পর একটা ব্লকবাস্টার মেরেছে, আবারও সে তার পরবর্তীতে একটা মাঝখানে ডিপ দেখার পরে তারপরে সে আবারও একটার পর একটা ব্লকবাস্টার মেরেছে। তো এইরকমের তার কেরিয়ারটা, তার কেরিয়ারে ফ্লপের সংখ্যা খুব গুটি কয়েক। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে বুঝতেই পারছো যে এখানে কেউ মানে ব্যোমকেশ বা কিশমিশ বা কাছের মানুষকে কে হিট বললো, কে সুপার হিট বললো, কে ব্লকবাস্টার বললো, ডাজন্ট ম্যাটার, আর কে ফ্লপ বললো। অফিশিয়াল রিপোর্টস অ্যাভেলেবেল সোশ্যাল মিডিয়া তথা বিভিন্ন জায়গায়, সব ফ্যান্সরা বলছে না, বাকিটা সবাই বলছে। তো সেখানে তারা পরিষ্কার, মানে আজকে আমরা কেন বলবো, আজকে টিভিওর মতন পেজ বা বাকি সবাই কিন্তু কথাটা বলে দিয়েছে যে টানা 11টা ব্লকবাস্টার। আরে মাল্টিপ্লেক্স কালেকশান দেখ না ভাই, যা না মাল্টিপ্লেক্স কালেকশান দেখ, কোনো বাপের দম আছে ওই লেভেলে মাল্টিপ্লেক্স কালেকশান করার? ওটা দেবদার আছে। যাই হোক, তো দেবদা করে দেখিয়ে দিয়েছে, কারণ এই দেবদাকে মাল্টিপ্লেক্স অডিয়েন্স কোনো দিন পৌঁছেনি, কোনো দিন ভাবেনি যে লারে লাপ্পা প্যান্টে তালি কালি পকেট খালি, সেই দেব এসে মাল্টিপ্লেক্স খাপাবে। আজকে মাল্টিপ্লেক্স অডিয়েন্সের ট্রাস্টটাও দেবের পক্ষে। তো এই মানুষটার কাছে সেই পাওয়ারটা রয়েছে, দর্শকের পাওয়ারটা রয়েছে, প্রডিউসারের পাওয়ারটা রয়েছে, ঠিক আছে, এবং ব্যয় করার ক্ষমতা রয়েছে, যে একটা বড় ছবি করবো যে তার জন্য ব্যয় তো করতে হয়, সেটা ক্ষমতা রয়েছে, কারণ পরপর সে সাকসেসফুল ছবি দিয়ে গেছে, তাকে মানে ইজিলি যে কোনো ইনভেস্টার তাকে ইনভেস্ট করে দেবে, যে কোনো ইনভেস্টার। আরে বসে থাকে সবাই যে একটু দাদা তোমার ছবিতে যদি ইনভেস্ট করতে পারি, ঠিক আছে, এইরকম একটা পরিস্থিতি। তো বুঝতেই পারছো, যদি বাংলায়, আমাদের এই বাংলায়, এই যে বাংলাদেশে ইউনিভার্স হচ্ছে বলে এত পরিমাণে কথা হচ্ছে যে এখানে কেন হচ্ছে না, এখানে কেন হচ্ছে না, যদি বাংলাদেশের মতন ইউনিভার্স আমাদের এখানে করতে হয়, তাহলে একমাত্র সেটা করতে পারে দেবদা, ঠিক আছে। এবং এই মানুষটা একমাত্র সেটা সেই জায়গা থেকে করতে পারে, যে আজকে শাকিব খান পারছে, আমরা কেন পারছি না,
কারণ আমাদের ইন্ডাস্ট্রি ধসে গেছে। টেনে কে তুলছে? বক্স অফিসের সব থেকে বড় ব্লকবাস্টার আগের বছর কে দিয়েছে, তার আগের বছর কে দিয়েছে, তার আগের বছর কে দিয়েছে? আরে 3টে বছরের হিসাব করো, সব থেকে বড় ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার সব যেটা কেউ দিয়ে থাকে বা ইন্ডাস্ট্রি হিট যেটাই দিয়ে থাকুক, সেটা একা এই দেবদা দিয়েছে। তো যাই হোক, মানে প্রজাপতি হতে পারে, সেটা হতে পারে প্রধান হতে পারে, সেটা আবার সেটা হতে পারে আজকে খাদান হতে পারে, সেটা প্রত্যেকটাই কিন্তু দেবদার ঝুলিতে। তো এরকম একটা পরিস্থিতিতে রঘু ডাকাতের শেষে অলরেডি আমরা এটা শুনতে পেয়েছি যে রঘু ডাকাতের শেষে কিন্তু একটা এমন একটা মানে হবে যেখানে পার্ট 2 এর কনক্লুশন থাকবে, যেখানে পার্ট 2 এর একটা সিন থাকবে। তো বুঝতেই পারছো যে সেখান থেকে একটা সিনেম্যাটিক ইউনিভার্সের শুরু হলেও হতে পারে, রঘু ডাকাতের হাত ধরেই হলেও হতে পারে। এটা আমাকে অনেকে কমেন্ট সেকশনে বলেছে যে যদি কেউ পারে দাদা রঘু ডাকাতে দেবদা রঘু ডাকাত দিয়ে হয়তো ইউনিভার্স শুরু করবে। কে বলতে পারে? এই মানুষটা চুপি চুপি এরকম অনেক কাজ করেছে, আমরা এখানে তরজা বসিয়ে দিয়েছি, আমরা এখানে ঝামেলা বসিয়ে দিয়েছি যে বাংলায় কেন পলিটিক্যাল কমার্শিয়াল ছবি হয় না, ওয়ান্স আপন এ টাইম মিঠুনদা করতেন, ওয়ান্স আপন এ টাইম এটা ফাটাকাশের মতো ছবি হতো, এত কথা আমরা বলেছি যে এটা দরকার, তবু টলিউড বোঝে না, করে না, এই ওই, মানে 100টা কথা ভাই। তারপরে প্রধানের মতন ছবি নিয়ে চলে এসছে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, যে যেটা হয় না বলছো, যেটা চিৎকার করে করে বলছো যে এটা কেন করছে না, এটা কেন করছো না, ওটা কেন করছো না, ভাই সেটা ও বলবে না যে আমি কালকে করছি, দেবদা বলবে না যে আমি কালকে করছি, চুপচাপ নিয়ে চলে আসবে ছবিটা, দেখে বলবে আরে ভাই টলিউডে ইউনিভার্স শুরু করে দিল দেবদা মাস কমার্শিয়ালভাবে। তো এই হচ্ছে ব্যাপার, যে এটা এই মানুষটা পারে। তুমি বলো না এই যে 8 প্যাকটা এটা কীভাবে ছুপিয়ে রেখেছিল, কীভাবে লুকিয়ে রেখেছিল লোকটা, বলেই নি কাউকে। আমরা না অবাক, আমি কী ভাই জানি ফিগার বানিয়েছে, কিন্তু 8 প্যাক মানে এভাবে লুকিয়ে রেখেছিলে তুমি, তারপরে তুমি নিয়ে এসছো যখন সামনে, আমরা তো পাগল হয়ে গেছি, ফিদা হয়ে গেছি। তুমি দেখো না, মানে যারা এই যে একটা জিনিসও বুঝতে হবে, প্রমোশনের বাদশা এই লোকটা। কেন বলছি? কারণ দেবদা এমন একটা মানুষ, সে আজকে এই 8 প্যাকের ছবিটা পরপর 2বার দিয়েছে, ঠিক আছে, এবং তারপর আবার একটা বডির ছবি দিয়েছে, সেই সমস্ত কিছু করেছে। এইটা করার দরুন কি হয়েছে জানো? যারা জেনারেল অডিয়েন্স, যারা সাধারণ মানুষ, যারা হয়তো সিনেমা নিয়ে বদর্ড নয়, যারা হয়তো এই রঘু ডাকাত আসছে না কী আসছে, কী খবর কী না খবর এসব নিয়ে জানতেও চায় না, তারা পর্যন্ত দেবদার ওই ছবিটা লিখে মানে শেয়ার করে লিখছে যে বস কী করেছো, বস আবার কি লাগছে, ঠিক আছে, মানে তোমাকে দেখে ফিদা, এইসব লিখছে, ঠিক আছে। যারা রেগুলার কর্মরত কাজ করেন, আমি বলতে পারি মানে আমার ফ্রেন্ড লিস্টে এরকম অনেকে আছেন যারা 10টা 5টা চাকরি করেন, তারা হয়তো দেবদার প্রিভিয়াস খাদান ছবিটাও হলে গিয়ে দেখেননি, তারা পর্যন্ত এই বডি দেখে বলছে হ্যাঁ ভাই দেখতে যাবো, ভাই রঘু ডাকাতটা তো দেখতে যেতে হবে। বুঝতে পেরেছো স্কেল অফ প্রমোশনটা? বুঝতে পেরেছো? খেলে দিয়েছে পুরো। এই হচ্ছে দেবদা, ঠিক আছে। আমি বারবার বলি যে আমাদের ইন্ডাস্ট্রিতে কেউ যদি টেনে নিয়ে যায় ইন্ডাস্ট্রিটাকে, এরকম ওই বলে না একা কাঁধে এরকমভাবে টেনে নিয়ে যাচ্ছে, সেই যেভাবে মহাদেবের মূর্তিটাকে রাজা হয়ে এরকম টেনে নিয়ে যাচ্ছিলো একা কাঁধে, সেই একা কাঁধে টলিউডটাকে টেনে নিয়ে যাচ্ছে যদি কেউ নিয়ে যেয়ে থাকে, সেটা দেবদা। বক্স অফিসের দিক দিয়ে মাল ওই মানে মাল্লু যেটা কামানো, সেটা দেবদার ছবি সবথেকে বেশি কামায়। তো সেই কারণে তিনিই যদি ইউনিভার্স করতে পারেন, তিনিই করতে পারবেন। আর ফ্র্যাঞ্চাইজি মুভির কথা হচ্ছে, ফ্র্যাঞ্চাইজি সবথেকে বড় ফ্র্যাঞ্চাইজি দেবদার হাতে রয়েছে। এই যে আজকে একেনবাবু নিয়ে কথা হচ্ছে, এই যে আজকে সোনাদা নিয়ে কথা হচ্ছে, এও তা হ্যাঁ না, প্রচুর ফ্র্যাঞ্চাইজি আমাদের বাংলায় হয়। শঙ্করস নেক্সট অ্যাডভেঞ্চার সবথেকে বড় ছবি, চল আজকে বলে দিলাম। আজকে এই কথাটাও তোমাদেরকে বলে দিলাম যে চাঁদের পাহাড়ের পর অ্যামাজন অভিযান যা বাজেট ছিল, যা স্কেল ছিল এবং যা বক্স অফিস কালেকশন ছিল, শুধু বাজেট স্কেল দিয়ে তো হয় না, বক্স অফিস কালেকশনটাও করতে হয়। তো বক্স অফিস কালেকশনটা যা ছিল সেটা দিয়ে আজকে পরিষ্কার চোখ বন্ধ করে এটা বলা যায় যে বাংলায় সবথেকে বড় ফ্র্যাঞ্চাইজি সিনেমা, মানে বক্স অফিসের নিরিখে পয়সা বেশি কামিয়ে এনে দিয়েছে, সেই নিরিখে দেবদাই আছে টপে, নাম্বার 1। নো ওয়ান ক্যান ডু দিস, নো ওয়ান ক্যান বিট দিস, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো আজকের দিনে দাঁড়িয়ে আমি কথাটা কোথাও গিয়ে হলপ করে বলতে পারি, আজকে রঘু ডাকাতের মারফত সিকুয়েল ভ্যালুতে ফ্র্যাঞ্চাইজি তো তৈরি করছে রঘু ডাকাতকে, আইপি বানাচ্ছে রঘু ডাকাতকে। আর এসবিএফও চাইছে এখন আইপি বানাতে, তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, ওরা একেনবাবুকে আইপি বানিয়েছে, পরে ওরা গোড়াকে নিয়ে আসবে, সেটাকেও তারা আইপি বানাবে। তো আইপি ওরা বানাতে চাইছে, তো সিমিলারলি রঘু ডাকাতকে ওরা আইপি বানাতে চাইছে, যেহেতু এত বড় ইনভেস্ট করছে ওরা আইপি বানাবে। তো সেখান থেকে হয়তো মেবি এসবিএফ রঘু ডাকাত দিয়েই এই পুরো ফ্র্যাঞ্চাইজিটাকে শুরু করতে চাইছে, এটা হতে পারে। আর যদি নাও হয় তাহলে আমি এইটুকু তোমাদেরকে বলছি, খাদান 2তে হতে পারে, সেটা অন্য যে কোনো ছবিতে হতে পারে। হলে আমার যেটা মনে হয় এই মানুষটার হাত ধরেই হয়তো হবে, কারণ আর কারোর দম নেই। কারণ এখন একটা ফ্র্যাঞ্চাইজি, এখন দেখো অঙ্কুশ দাকে নিয়ে আসা, তারপরে হচ্ছে তোমার ধরো বড় বড় আর্টিস্ট, মানে যারা অলরেডি তো বনি মানে খাদানে থাকার কথা ছিল, ও একটা গাঁড়ল তাই ও করেনি, যাই হোক। তো অঙ্কুশ দা ধরো, ইয়াস দা ধরো, এই যে
মানে জুনিয়র যারা রয়েছেন তাদেরকে নিয়ে আসা। এখন জিদ্দাকেই দুম করে প্রথম দিন নিয়ে চলে আসা এটা হয়তো ইজি হবে না, কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজি শুরু করে দেওয়া সম্ভব হবে, একটা ইউনিভার্স ক্রিয়েট করে দেওয়া সম্ভব হবে, যেটা দেখে লোকে পাগল হয়ে যাবে যে আচ্ছা এরকম একটা ব্যাপার। এই জিনিসটা কিন্তু করা সম্ভব হবে, সেগুলোকে করা যেতে পারে। তারপরে সেটা যখন সাকসেসফুল হবে আস্তে আস্তে জিদ্দাকেও নিয়ে আসা যাবে। আর জিদ্দাকে যদি সত্যি ইউনিভার্সে কেউ নিয়ে আসতে পারে সেটা দেবদাই পারে, কারণ এই দুই ভাই মিলে রাজত্ব করেছে একটা টাইমে দুই পৃথিবীতে। তো আমরা পারছি না কারণ আমাদের এখানে ডিরেক্টরের সেই দম নেই, কিন্তু আমার একটুকু বিশ্বাস আছে দেবদা তো নিজেই ক্রিয়েটিভ ডিরেক্টর, তাই ওনার উপরে বিশ্বাস আছে যে উনি পারবে। কেউ যদি নাও পারে তাহলে উনি পারবে, কারণ ক্রিয়েটিভ ডিরেক্টর কী করবে বলো, ইন্ডাস্ট্রিতে ডিরেক্টর নেই, তাই দেবদা ক্রিয়েটিভ ডিরেক্টর, এবং ডিরেক্টর হওয়ার পরে সে এত ভালো কিছু কাজকর্ম করে যে তার উপরেই ভরসাটা বেশি জাগে। এবং তুমি মানে আমার কথা মিলিয়ে নিও, আজ হোক বা 5 বছর বাদে যদি মানে ইউনিভার্স তৈরি হয় তাহলে দেবদার হাত ধরেই হবে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। আর আমি এটা বিশ্বাস করি না যে বাংলায় ইউনিভার্স দরকার নেই, মানে আমাদের এই বাংলায় ইউনিভার্স সব জায়গায় দরকার আছে, ঠিক আছে? এইসব বাজে কথা যে ওরা ইউনিভার্স বানাচ্ছে আমরা কেন বানাবো, এই বোকা বোকা কথাগুলো একদম বলতে এসো না ভাই, ওই সব ফালতু কথা। কালকে যখন দেবদা তৈরি করে দেবে ইউনিভার্সটা তখন চুপচাপ বসে বসে মানে ওই তার লাভের গুড়টা খেও, পরিষ্কার কথা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।